মধুমতি ব্যাংক ২৬তম জাতীয় ক্রিকেট লীগ নিয়ে সিলেক্টরস পয়েন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক এবং আমার সাথে আছে হান্নান সরকার। আ ১ম এ আমরা একটু লিগের পয়েন্ট টেবিলটা দেখে নেই। সিলেট আছে ১ নম্বর স্থানে, অলরেডি সিলেট গট চ্যাম্পিয়নশিপ। অ্যান্ড ঢাকা ডিভিশন আছে ২ নম্বর অবস্থাতে, রংপুর আছে ৩ নম্বর অবস্থানে, খুলনা আছে ৪ নম্বর অবস্থানে, ঢাকা মেট্রো আছে ২১ পয়েন্ট নিয়ে ৫ নম্বর অবস্থানে, চট্টগ্রাম আছে ১৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বর অবস্থানে, রাজশাহী আছে ৭ নম্বর এবং বরিশাল ৮ নম্বর। হান্নান, অ্যা সিলেটের খেলা তুমি দেখেছো। তো আমি আশা করব যে ওদের ইয়ে নিয়ে মানে কি অবস্থা ছিল ওদের ওই ম্যাচের, এবং ওরা থ্রু দ্য টুর্নামেন্ট কি করেছে আমরা মোটামুটি তুমি আমি মিলে আসলে ভাগাভাগি করেই দেখা হয়েছে। তো রাইট। একটু যদি এক্সপ্লেইন করতে ওদের ম্যাচটা। লাকিলি আমি চ্যাম্পিয়নশিপের সিনারিওটা মাঠ থেকে দেখার সুযোগ হয়েছিল। কারণ সিলেট আসলে পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু চমৎকার ক্রিকেট খেলেছে। মানে আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি সেখানেই দেখা যাবে ৬ টা ম্যাচের মধ্যে ৪ টা উইন। তার মানে তারা ডমিনেট করেছে। তারা আসলে কন্ডিশনটা খুব ভালো অ্যাডভান্টেজ পেয়েছে। যেটা আমরা যদি বলে থাকি, আমরা যদি দেখি সিলেটের পয়েন্ট টেবিলে সেখানে তারা টপে থাকার অন্যতম কারণ হচ্ছে তারা মেক্সিমাম টিমের সঙ্গে উইন করেছে। আর এই উইনটা এনে দিয়েছে কিন্তু বোলাররা। মানে তাদের বোলিং লাইনআপটা যদি আমরা দেখি, খালেদ, রাজা দুজন কিন্তু চমৎকার বোলিং করেছে পেস বোলারদের মধ্যে। নাসুমও ভালো কন্ট্রিবিউট করেছে ১৩ উইকেট নিয়ে। সো তাদের এই বোলিংটা তাদের অ্যাডভান্টেজ ছিল। তার সঙ্গে যেটা হয়েছে, অমিত হাসান নামটা বলতেই হবে। কারণ প্রায় ৬৬০ প্লাস রান করেছে অলরেডি, টুর্নামেন্টের টপ স্কোরার। অমিত ব্যাটিংয়ে লিড করেছে। এখানে একটা জিনিস দেখা যায় যে তাদের ব্যাটিংয়ের ডিপটা যদি আমরা দেখি, অমিতের সঙ্গে নেক্সট যে ব্যাটসম্যান পিনাক, সে কিন্তু ৩৫০ রান করেছে ৩৬০ এর মতো। সো এখানে ৩০০ রানের একটা ব্যবধান। সো আমি সেটাই বলছিলাম যে তাদের এই চ্যাম্পিয়নশিপের মূল কারণ হচ্ছে তাদের পেস বোলিং অ্যাটাকটা। মানে আমরা জানি যে আমাদের বাংলাদেশ টিমের মেইন যারা বা প্রসেসের মধ্যে যারা ঠিক উপরের দিকে রয়েছে, সেই পেস বোলারগুলো তাদের রয়েছে, যেটা খালেদ ২৪ উইকেট, রাজা ২০ উইকেট, নাসুম কিন্তু রেগুলার ম্যাচ খেলেনি, ২-১টা ম্যাচে আসা যাওয়ার মধ্যে ছিল, সে ১৩ উইকেট নিয়েছে। সো সবকিছু মিলে সিলেটের ওই বোলিং লাইনআপটা তাদের স্ট্রং একটা জায়গা ছিল। ব্যাটিং আমার মনে হয় যে ওই অমিতের ব্যাটিংটা বা অমিতের ক্যাপ্টেন্সি বলতে হবে, ফার্স্ট এনসিএল এ ক্যাপ্টেন্সি করছে। তো সেখান থেকে তার ক্যাপ্টেন্সি, ওভারঅল সবকিছু মিলে সিলেট আসলে খুব ভালো ক্রিকেট খেলে। এবং তার সঙ্গে আমাদেরই বন্ধু রাজিনের কথা বলতে হবে, হেড কোচ। কারণ রাজিন কিন্তু খুব সুন্দর মোটিভেশন দিয়ে টিমটাকে চালিয়েছে। বেশ কিছু ইয়াং প্লেয়ার রয়েছে, তাদেরকে বেশ ভালো সাপোর্ট করেছে, পুশ করেছে। সো সবকিছু মিলে আমার মনে হয় যে টিমের এনভায়রনমেন্ট, ডিজার্ভিং টিম হিসেবেই তারা কিন্তু চ্যাম্পিয়নশিপটা অর্জন করেছে। এক্সাক্টলি। আমার কাছেও তাই মনে হয়েছে। আমিও যে কয়েকটা ম্যাচ দেখার সুযোগ পেয়েছি। ওদের আমার প্রবাবলি এবার আমাদের ন্যাশনাল লিগের বেস্ট বোলিং অ্যাটাক ছিল সিলেটের। রাইট। এবং যদিও সিলেট আমরা যখন খেলেছি তখন আসলে টেবিলে কিন্তু কখনোই উপরের দিকে থাকতো না। তো বিগ কংগ্রাচুলেশনস। ওরা আসলে কামব্যাক করেছে আস্তে, এবং খুব স্পেশালি এই সিজনটা, কারণ এই সিজনটা কিন্তু স্ট্রেট লিগ হচ্ছে। মানে সবার সাথে সবাই খেলছে। এখানে কোনো টায়ার নেই। সো ওরা আসলে বেস্ট, ওরা প্রমাণ করেছে। এবং এর আগে যদি আমরা দেখি, এনসিএল এ সিলেট কিন্তু রানার্স আপ হয়েছে বেশ কয়েকবার। ২৬ নাম্বার আসরে এসে তারা চ্যাম্পিয়ন হলো। আমরা কিন্তু সিলেটের প্রিভিয়াসলি আমরা যখন একসঙ্গে খেলেছি তখনও দেখেছি সিলেট কিন্তু ব্যাটিং ওরিয়েন্টেড টিম ছিল একটা সময়। বাট যখনই তাদের পেস বোলিং গ্রুপটা স্ট্রং হয়ে গেল, তখনই কিন্তু তারা ভালো করা শুরু করলো। লাস্ট ২টা আসরেও তারা কিন্তু রানার্স আপ ছিল। সো এবার এসে চ্যাম্পিয়নশিপটা পেল। আচ্ছা, তোর ওখানে আরেকটা ম্যাচ হয়েছিল খুলনা এবং চিটাগাং এর মধ্যে। ওই ম্যাচটা সম্পর্কে যদি একটু এক্সপ্লেইন করতে। ওই ম্যাচটা খুব এক্সাইটিং ছিল। কারণ একটা সময় মনে হচ্ছিল চিটাগাং খুব ইজিলি চেস করে যাবে। ২০০ রানের একটা টার্গেট পেয়েছে। সেকেন্ড ইনিংসে যেয়ে সেটা চেস করে ফেলবে। বাট এখানে খুলনার বোলারদের ক্রেডিট দিতে হবে। আমি যদি ফার্স্ট ইনিংস থেকে শুরু করি, ফার্স্ট ইনিংসে কিছু অ্যাচিভমেন্ট রয়েছে। যেটা আমরা দেখি, যদি মেহেদী হাসান রানা ন্যাশনাল লিগে ফার্স্ট ম্যাচ খেলো, সে বেসিক্যালি চিটাগাং এর, আমরা সবাই জানি। বাট খুলনার যেহেতু পেস বোলিং এর একটু প্রয়োজন ছিল, মেহেদী হাসান রানা আমাদের কাছ থেকে চেয়ে নিল এবং সে যেই ৫ উইকেট মারলো। এবং সেটা কিন্তু তার একটা বোলিং পারফরমেন্স বলা যায়। ঠিক একইভাবে নাঈম হাসানও ৫ উইকেট নিয়েছে। মানে খুলনা যখন ফার্স্ট ইনিংস ব্যাটিং করলো, নাঈম ৫ উইকেট নিল, আমাদের টেস্ট প্লেয়ার। টিম কম্বিনেশনে হয়তো এই সিরিজে সে ওয়েস্ট ইন্ডিজে নেই, বাট সেও কিন্তু আমাদের একজন টেস্ট প্লেয়ার। সে ভালো বোলিং করেছে। এখানে পারভেজ ইমন এর আগের একটা ক্ষুধা ছিল, ৯৫ করে রান আউট হয়েছিল। এই ম্যাচে তার ফার্স্ট ক্লাস 100টা হয়ে গেল। আর তারপরে যেটা চমক বলছিলাম, যে ওই যে ম্যাচ জিতার যে ভূমিকাটা, সেটা আলামিন সিনিয়র, আমাদের আলামিন সবাই পরিচিত। আলামিনের 5 উইকেট সেকেন্ড ইনিংসে মনে হয় তাদের এই ম্যাচটা উইন করার ক্ষেত্রে চমৎকার ভূমিকা রেখেছে। আমার কাছে মনে হয়েছে যে এবার পুরা খেলাতে আমি যতগুলো খেলার সুযোগ পেয়েছি ওদের দেখার, আলামিন বেশ ভালো বোলিং করেছে। ও বেশ ভালো একটা শেপে আছে। আমার কাছে এখানে একটা জিনিস, মানে
খুলনার এই উইনটা কিন্তু এই যে পয়েন্ট টেবিলটা আমরা যখন দেখি, খুলনা কিন্তু এই স্টেজে ছিল না। এখন আমরা পয়েন্ট টেবিলে চ্যাম্পিয়নশিপ অলরেডি জেনে গিয়েছি। বাট রানার্স আপ পজিশনের জন্য কিন্তু লাস্ট ম্যাচে বেশ এক্সাইটমেন্ট থাকবে। কে রানার্স আপ হবে? ডেফিনিটলি, সেখানে একটা কারণ ভালো হ্যাঁ, কম্পিটিশন 25, রয়েছে। 23, 22 এরকম আছে যারা রাইট। জিতবে স্ট্রেট ওয়ে। হুম, যদি এরকম হয় যে যারা সেকেন্ড অবস্থাতে আছে তো ওরা যদি ম্যাচ না জিততে পারে, বা দেখা যাবে যে রংপুর উঠে চলে যেতে পারে, খুলনা উঠে চলে যেতে পারে, রাইট, ইভেন ঢাকা মেট্রোরও চান্স আছে, ওরা রাইট। 21 পয়েন্টস নিয়ে হুম। ইয়েতে আছে। আমার মনে হয় যে এই জায়গায় একটা মজা থাকবে। হ্যাঁ, নেক্সট হ্যাঁ, হ্যাঁ, মানে লাস্ট রাউন্ডেও একটা এক্সাইটমেন্ট থাকবে যে কে রানার্স আপ হবে। সো এখানে ডেফিনেটলি, কম্পিটিশনটা অবশ্যই থাকবে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তুই তো ইয়েতে ছিলি কক্সবাজারে। হুম, সেখানে আমরা নাঈম শেখকে দেখলাম, হুম, মানে চমৎকার একটা ইনিংস। আমরা যদিও আমি মোবাইলে দেখেছি, বাট তুই তো কাছ হুম। থেকে দেখেছিস। নাঈম শেখের ইনিংসটা কেমন মনে হলো? আউটস্ট্যান্ডিং, আই শুড সে, বিকজ হয় না যে প্রপার টেস্ট ব্যাটিং যেটাকে বলে, নাঈম শেখ আসলে সেরকম ব্যাটিংই করেছে। যদিও আমি খুব আশা করেছিলাম যে ও ডাবল সেঞ্চুরিটা করে ফেলবে। আউটটা আমার খুব একটা পছন্দ হয়নি। আমার কাছে মনে আচ্ছা। হয়েছে যে এত বড় টাইম খেলে এই আউট হয়ে যাওয়াটা আসলে, বাট স্টিল হয় কি আসলে লাকের ব্যাপার থাকে। ইভেন অনেক সময় কনসেন্ট্রেশন ধরে না রাখতেও পারে। কারণ আমাদের কক্সবাজার যে ওয়েদার কন্ডিশন, হুম, এখন স্টিল কিন্তু ওখানে বেশ গরম। রাইট। এবং তো তারপরেও আসলে আমি বলব যেটা যে নাইমের ব্যাটিং ওয়াজ আউটস্ট্যান্ডিং। সবথেকে ভালো নিউজ হচ্ছে আমাদের জন্য এটা, নাইমও কিন্তু আমাদের একটা ফোকাসড প্লেয়ার। অবশ্যই, তো অবশ্যই। ও একটা মানে ব্যাড প্যাচ কাটিয়ে যে ভালো অবস্থাতে আসছে, ও কিন্তু এর আগেও বেশ কয়েকটা ইনিংস বেশ ভালো খেলেছে। হুম। তো এবং এখানে এসে আবার করলো। আমি আশা করব যে এর পরবর্তীতে যে খেলাগুলো খেলবে ও ভালো করবে। তাহলে ও হয়তো ওর জায়গাটা আবার ফিরে পাবে আশা করি। না, অবশ্যই আমার কাছে ওইটা মানে ওই ম্যাচটায় নাঈম শেখের এই ফিরে আসাটা আমাদের জন্য একটা পাওয়া। বিকজ হ্যাঁ, আমরা হ্যাঁ, আসলে বিগ আমাদের যে মানে প্লেয়ার্স পাইপলাইন বলি, সেখানে কিন্তু নাঈম শেখ আমাদের রিসেন্টলি এই হ্যাঁ, টিমে খেলে হ্যাঁ, এসেছে হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ। আমাদের প্রসেসের খুব মধ্যে রয়েছে। তো ভালোভাবেই তার আছে, মধ্যে খুব তার দিকে তো ভালোভাবে আমাদের আছে। নজর এখনো আচ্ছা, আছে। ওখানে কিন্তু আরেকটা ব্যাপার হয়েছে, ওই টাইপের উইকেটে ওটা কিন্তু হুম, সলিড ব্যাটিং ব্যাটিং উইকেট। উইকেট, রাইট। ওইখানে কিন্তু আমাদের মেহেদী একটা ছেলে আছে, রংপুরের, হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। ও কিন্তু ৭ উইকেট পেয়েছে। ও যদিও সেকেন্ড ইনিংসে, বাট স্টিল ওই উইকেটের মধ্যে ৭ উইকেট পাওয়া কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এবং ও অবশ্যই। যদিও একদম নতুন, র ভেরি দেখে মনে হয়েছে হি ইজ আপকামিং আমার কাছে মনে হয়েছে। এবং আমি আশা করব যে ও যদি এইভাবে ওর ধারাটা ধরে রাখতে পারে, ও ডেফিনিটলি ও আমাদের সিস্টেমের মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে বলে আমি আশা করি। আর তেমন কোনো কিছু সিগনিফিক্যান্ট আসলে ওই মেহেদীর ম্যাচে, একটা জিনিস আমার ভালো লেগেছে, হাইট ভালো। আমরা হ্যাঁ, পেস বোলারদের হ্যাঁ, হ্যাঁ, যেটা হ্যাঁ, নজর যেটা দেই যে যেটা আমরা আসলে খুঁজি যে 6 আসলে, ফিট প্লাস হ্যাঁ, যদি হ্যাঁ, হাইট হ্যাঁ, হয়, তার হ্যাঁ, দিকে আমাদের আলাদা একটা নজর একটা চলে নজর যায়। থাকে, সো হ্যাঁ। তার ডেবু ম্যাচ হুম, হিসেবে হুম, ৭ উইকেট পাওয়া, এটা অবশ্যই তো তার জন্য হুম। যতটা ইন্সপায়ারিং, আমাদের জন্য মনে হচ্ছে নতুন অবশ্যই, কিছু একটা অবশ্যই, পাওয়া। সো অবশ্যই। হাইট থাকলে, এরকম উইকেট নেওয়ার এবিলিটি হুম, থাকলে হুম। যদি আমরা আমাদের প্রসেস আনার মতো সুযোগ থাকে, এনে যদি আমরা ডেফিনিটলি, ঘষা হ্যাঁ। মাজা করে আরো হুম, পেস হুম। বাড়াতে পারি, এটা আমাদের জন্য অবশ্যই হ্যাঁ, পাওয়া হবে। অবশ্যই। আর আমরা তারপরে লাস্ট ম্যাচে চলে যেতে পারি, হ্যাঁ, বগুড়ার ম্যাচ। আমাদের বগুড়াতে আরেকটা ম্যাচ হয়েছে। বগুড়ার ম্যাচটা আমি আসলে ডিরেক্ট যাওয়ার সুযোগ হয়নি, তোরও হয়নি, তুই রাইট। সিলেট ছিলি। তো তারপরেও আমরা যতটুকু অবজার্ভ করেছি ওই ম্যাচটা কিন্তু মানে রাজশাহী ঢাকা ১.৫ কি ডিভিশন পৌনে দিয়ে। ২ দিনে খেলা রাইট, শেষ হয়ে রাইট। গিয়েছে। তো ৪ ইনিংস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মানে তুই কি বলবি এটা নিয়ে? আমি আসলে আসলে আমি মানে স্কোর কার্ড দেখেছি, মাঝে মধ্যে কিছু দেখেছি ইনিংসগুলো এবং হুম, হাইলাইটস দেখেছি হুম। অবশ্যই। সেখানে সুমন খান চমৎকার বোলিং করেছে। আসলে বগুড়ার উইকেট সম্পর্কে আমরা সবাই জানি যে যে আ হ্যাঁ। আর্লি মর্নিং এ একটু হুম, অ্যাডভান্টেজ হুম, হুম, থাকে। তো সুমন যেটা করেছে আর্লি মর্নিং এর সেই অ্যাডভান্টেজটা, কারণ সে কিন্তু বেসিক্যালি সুইং বোলার। হুম। মানে খুব সুন্দর জায়গা মেইনটেইন করেছে এবং রাজশাহী ৪২ রানে অল আউট হয়ে গিয়েছিল। সো সেই জায়গা থেকে সুমন এর আগের ম্যাচেও মিরপুরে আমরা দেখেছি কিন্তু ৫ প্লাস মানে হ্যাঁ, 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 একটা হ্যাঁ। ৫ রান নিয়ে হুম, গিয়েছিল খুলনার এগেইনস্টে। হুম, সো সুমন খান ফার্স্ট ইনিংসে তার যে সুইং বা অ্যাডভান্টেজ সেটা হুম, নিয়েছে। হুম। সেকেন্ড ইনিংসে যে আবার আমরা দেখলাম যে আনামুল, যে এখন লিডিং উইকেট টেকার ৩২ উইকেট নিয়ে টপে রয়েছে, সে আবার সেকেন্ড ইনিংসে তার কাজ করে দিচ্ছে। সো ঢাকা ডিভিশনের যে পেস বোলিং অ্যাটাকটা, সেটা কিন্তু মেক্সিমাম ম্যাচে এরকম কিছু করে দিচ্ছে। সো সেই জায়গায় সেই জিনিসটাই তারা আনামুল করেছে। কিন্তু বেশ ভালো বোলিং করেছে রাইট। থ্রু দ্য টুর্নামেন্ট। হুম, এখনো ওদের একটা ম্যাচ বাকি আছে, বা এত সোফার যতটুকু যা করেছে কিন্তু বেশ ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় হি মানে ও হয়তো ডোর নক করলেও করতে পারে কারো জন্য। মাই পয়েন্ট অফ ভিউ, যদিও ডেফিনিটলি তুই এর সাথেই থাকবি। বিকজ হুম, আমাদের সবথেকে বড় টুর্নামেন্ট হচ্ছে আমাদের এনসিএল। রাইট। তো এখানে যে ভালো খেলবে আমরা কিন্তু ডেফিনিটলি তাকে অন্য চোখে দেখার চেষ্টা করব। যদিও আনামুল আমাদের এর আগেও আমাদের সিস্টেমের মধ্যেই ছিল। ছিল। রাইট। তো সামহাউ হয়তো বাইরে চলে গেছে। আমি সিউর যে ও আবার কামব্যাক করতে পারবে। ওর সেই না, সুযোগ সেটাই। আছে। আমার মনে হয় যে এটা আমাদের জন্য মানে আমাদের পেস বোলারদের পাইপলাইনটা নিয়ে কিন্তু আমরা অলওয়েজ আলোচনা করি। বিকজ আমাদের জানি একটা বড় হুম, পাইপলাইন হুম, হুম। রয়েছে, বাট আবার ইনজুরি কনসার্ন ও রয়েছে। এইজন্য এই জায়গাটা যখন একটা বড় গ্রুপ হয়ে যাবে, আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। ফার্স্ট রাইট, বোলারদের কিন্তু কখনোই তোর বড় পাইপলাইন বলতে পারবি না। রাইট, কারণ তুই দেখ, মেইন টিমে যদি ২ টা প্লেয়ার ইনজুরড হয়ে যায়, আরেকটা প্লেয়ারকে রেস্ট দেওয়া দরকার হয়, তখন তুই কি করবি? যে ৩ টা মেইন প্লেয়ার চলে গেলে কিন্তু ওই ৩ টাকে রিপ্লেস করা রাইট। ভেরি ডিফিকাল্ট। সো আমরা আসলে আমাদের যত বড় হবে আমাদের জন্য সুবিধা রাইট, রেডি এবং থাকবে। পেস বোলিং এবার কিন্তু বেশ কিছু, আমি চিটাগাং এর একটা ছেলে আশিক
বেশ ভালোই পেস করে এবং খুলনার ওই ম্যাচে আমি দেখেছি আনামূলক বিজয়কে খুব টাফ টাইম দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। সো এই ধরনের পেস বোলারদের নিয়ে আমরা যদি ফিউচারে কোনো প্ল্যান করতে পারি, আলাদা একটা প্রসেসের মাধ্যমে এনে কিছু করতে পারি, আমার মনে হয় যে বেশ ভালো, ভালো পেস বোলার এবার দেখা গেছে এনসিএলে। হুম। সো নেক্সট টাইম নিশ্চয়ই আমাদের এটা কনসার্ন এ থাকবে। হান্নান, এবারকার এনসিএল কিন্তু আমার কাছে আমি সিউর যে তুইও একমত হবি। হুম, হুম। আমার কাছে কিন্তু মনে হয়েছে দেখ ফার্স্ট বোলিং ফেভার উইকেট ছিল। স্পিনারদের জন্য কিছুটা সুবিধা ছিল রাইট, কক্সবাজারের একটা মাঠে। রাইট, ব্যাটসম্যানদের জন্য ছিল কক্সবাজারের একাডেমি গ্রাউন্ডটা রাইট। এবং সিলেটেরটা ছিল প্রপার স্পোর্টিং উইকেট। সিলেটের মেইন গ্রাউন্ডটা। রাজশাহীরটাও আসলে আমি আমি আই শুড সে যে একদম প্রপার স্পোর্টিং উইকেট। বোলিং উইকেট তো ছিল। আমার কাছে মনে হয় কোয়ালিটি ওয়াইজ কিন্তু আসলে এবারকার এনসিএলটা বেশ ভালো হয়েছে এবং আমরা আশা করি যে আরো ভালো হবে এবং তার থেকে বড় যে আশাটা আমাদের সেটা হচ্ছে প্লেয়াররা একদম ফার্স্ট ম্যাচ থেকে যেন ওরা টাইম না নেয়। হুম, ওরা যেন রেডি হয়ে সে ন্যাশনাল লিগটা খেলতে পারে। সো দ্যাট যে অনেক সময় হয় না যে ফার্স্ট ম্যাচ তো এইজন্য আসলে ভালো হয়নি। আমরা কিন্তু ফার্স্ট আলোচনায় করেছিলাম যে ফাস্ট বোলারদের একটু আসতে টাইম লাগে। বাট আমরা আসলে ওই টাইমটা চাই যে ওরা প্র্যাকটিসে করে আসুক। এখন আমার তোর আ আ তোর তোর ইয়ে থেকে কি মনে হয়েছে না, এবারের আমারও আসলে? আমারও সেম মানে মনে হয়েছে। আমি আসলে পেস বোলিং ডিপার্টমেন্টের এই এক্টিভিটিস গুলো আমরা এর আগের প্রিভিয়াস এনসিএল থেকে দেখে আসছি খুব ভালো করছে। আমরা বেশ কিছু পেস বোলারও পেয়েছি। আ স্পিনাররা আসলে খুব টাফ টাইম পার করছে উইকেট হুম, নেওয়ার হুম, ক্ষেত্রে। হুম, বাট তাদেরকে শিখতে হবে। সো সেই জিনিসটা আসলে এখানে আরো ডেভেলপ করার জায়গা রয়েছে। ব্যাটিং পয়েন্ট অফ ভিউ যেটা শুরু থেকে যে একদম শুরু থেকে আই এম রেডি টু গো, হুম, ওই জিনিসটা আমাদের দরকার। তবে ব্যাটিং আমার একটা অবজারভেশন ছিল যেটা আমরা দুজন কিন্তু হুম, আলোচনা করেছিলাম যে বড় রান করা। হ্যাঁ, মানে হ্যাঁ, ১০০ টাকে ২০০ করা, হুম, ২০০ থেকে ৩০০ নেওয়া, এই জায়গাটা আমি একটু আমার আক্ষেপ রয়েছে আরেকটু বেশি হলে ভালো হতো। যেমন ১৮০ টা যদি হুম, ২০০ হতো। হ্যাঁ, হ্যাঁ। ওরকম ২০০ র সংখ্যাটা যখন আরো বেড়ে যাবে, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের ব্যাটসম্যানরা যে আরো ডেভেলপ করছে সেই জায়গাটা পরিলক্ষিত হবে। সো ওভারঅল ভালো হয়েছে। বাট আমি সিউর যে এই জিনিসটা নিয়ে আমরাও ওয়ার্কআউট করব। প্লেয়াররাও চিন্তা করবে যে নেক্সট ইয়ার থেকে আ যদিও একটা রাউন্ড বাকি, বাট নেক্সট ইয়ার থেকে এটা আরো ডেভেলপ করবে। সো ভালো ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। নিশ্চয়ই আমরা এটা নিয়ে আরো ফার্দার আলোচনা করব। ডেফিনিটলি। ইভেন আমার মনে হয় যে কোচেস যারা আছেন, আ প্লেয়ার্স যারা আছে সবার সাথে সবাইকে নিয়ে বসলে আমার মনে হয় এটা রাইট, রাইট। সবথেকে মানে হেল্পফুল হবে আমাদের জন্য এবং ওদের জন্য আসলে। অবশ্যই তাই। অবশ্যই আপনারা জাতীয় দলের খেলা ফলো করেন। এট দ্য সেম টাইম আমরা আশা করব যে আমাদের ডোমেস্টিক খেলাগুলো যেন আপনারা সেম ভাবে ফলো করেন সো দ্যাট প্রত্যেকটা আপডেট সম্পর্কে আপনারা অবগত হবেন।